আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 16। কেঁদে কেঁদে ফুলে ওঠা মুখখানার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে তীব্র। বউ কাঁদছে আর সে দেখছে, না থামতে বলছে আর না চুপ করাচ্ছে, শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। ফুলো ফুলো শ্যামরাঙা মুখটা দারুণ লাগছে। তবে এতক্ষণ নীরবে সহ্য করলো, এবার তীব্র কিছুটা বিরক্ত হয়ে বলল, বউ আপনি কাঁদছেন কেন? 35 মিনিট পার হয়েছে, আর কতক্ষণ কাঁদবেন? বলে তাকালো ঘড়ির দিকে। রূপের সাথে কথা হওয়ার পর হৃদি রুমে এসে দেখে হৃদি কান্না করছে। তীব্র থামাতে চাইলেও থামে নাই। অদ্ভুতভাবেই ওই কান্নারত মুখটা তার দারুণ লাগছে। ভেজা ভেজা আঁখি যুগল তাকে খুব করে টানছে। টানা টানা চোখে ভেজা ভেজা পাপড়িগুলো অদ্ভুতভাবে তাকে টানছে, ছুতে ইচ্ছে করছে। হৃদি তীব্রর কথা একটু গুটিয়ে বসলো, ভয়ে ভয়ে বলল, জানি না। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। হুট করে নিজের মধ্যে এত ধৈর্য দেখে নিজেই অবাক হচ্ছে। এই যে এতক্ষণ পর বউয়ের থেকে জানি না শুনলো, তবু রেগে গেল না। এত ধৈর্য তীব্রর আদৌ কখনো ছিল বলে মনে হয় না। তীব্র আবারও গলার স্বর নরম করে বলল, কাঁদছেন কেন? কপালে বেশি পেইন হচ্ছে? তীব্রর এমন আদুরে গলায় বলা কথা শুনে হৃদি ডুকরে কেঁদে উঠল। তীব্র ধৈর্য ধরে অপেক্ষা করছে কিছু বলার। 5 মিনিট পর হৃদি বলল, আপনি দয়া করে রূপাপুকে বিয়ে করে নিন। রূপাপু আপনাকে খুব ভালোবাসে, আর রূপাপু একদম পরীর মতো সুন্দর। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির দিকে, গম্ভীর মুখে বলল, এই জন্যই কাঁদছেন কি? হৃদি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আপনাদের কথা শুনেছি। আপনি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন না, তার মানে আপনি আমাকে ভোগ করতে চান। আপনি খুব খারাপ, আমি থাকবো না আপনার কথা শেষ করার আগেই হৃদির চোখ উল্টে যাওয়ার উপক্রম, মুখটা মুহূর্তেই রক্তলাল হয়ে উঠল। এই বুঝি প্রাণটা শেষ? হৃদি ছটফট করতে লাগলো, অথচ নিষ্ঠুর তীব্র তখনও শক্ত করে চেপে ধরে আছে হৃদির গলা। হৃদির ধীরে ছটফটানি কমতে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। হৃদির জোরে জোরে শ্বাস নিতে নিচেও পারছিল না। শ্বাস টেনে জোরে এক বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। হাঁপানি রোগীর মতো হাঁ করে শ্বাস নিতেই তীব্র হামলে পড়ল ঠোঁটের জোড়ার উপরে। হৃদির মনে হচ্ছে আজরায়েল জান কবজ করতে এসেছে। শরীরের বিন্দু মাত্র শক্তি নেই। একবার শরীর ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত তীব্র ছাড় দেয় হৃদিকে। হৃদি নিস্তেজ হয়ে পড়ে রইল, কাটা ঠোঁট থেকে রক্ত চুইয়ে পড়ছে। তীব্র রাগ তখনও কমেনি। হুট করে হৃদিকে টেনে নিয়ে এলো নিজের কাছে। রাগে হিসহিসিয়ে ভয়ঙ্কর কণ্ঠে চেঁচিয়ে বলল, 2 টাকার যোগ্যতা নেই তোর। তুই তীব্র চৌধুরীর বউ হতে পারিস? তোর মতো মেয়েকে তীব্র চৌধুরী 2 চোখে দেখাও জরুরি মনে করে না। তোর কালো শরীরে আমার পাও কোনোদিন স্পর্শ করবে না, আর তোকে কিনা আমি তীব্র চৌধুরী ভোগ করব? এই এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ বল, কি মনে করিস? আমার ধৈর্যর পরীক্ষা করছিলি? আমার ধৈর্য আছে তোর মনে হয়? ছ্যাঃ, বালের মেয়ে মানুষ। এই এই আজকের পর, ঠিক এই মুহূর্তের পর যদি তোকে এই বাড়িতে দেখি, এরপর তোর অস্তিত্ব মিটিয়ে দেবো আমি। আজ এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাবি। তোকে এক মুহূর্ত এখানে সহ্য করব না আমি। বলে হৃদির হাত টেনে ধরে, টেনে হেঁচড়ে বেড থেকে নামায়। শক্তিশালী তীব্রর সাথে হৃদি পা মেলাতে হিমশিম খেলো। তীব্র ক্ষোভের বসে সিঁড়ি দিয়ে নামতেই নাজমা চৌধুরী ছুটে এলো। হৃদের বিধ্বস্ত আহত অবস্থা দেখে মুহূর্তেই থম মেরে দাঁড়ালো। কি করছিস তুই ওর সাথে? কোথায় নিয়ে যাচ্ছিস? তীব্র কোনো উত্তর দিল না, টেনে নিয়ে গেল বাইরে। লাবিব তীব্রর আগমনে স্থির হয়ে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগে তীব্র বলল, একে নিয়ে রূপেশ মির্জার জেলে রেখে আসবি, ভুলে একমুখো করবি না। আর যদি রাস্তায় মরে যায় দাফন করে দিবি। আর তুই, তোর এই চেহারার তোর এই চেহারার ভুলেও যদি আমার সামনে পড়ে, তোর বাপসহ তোকে একদম দাফন করব। শোন, ওর বাপকে ভালো করে বুঝিয়ে আসবি। তীব্রর ভয়ঙ্কর চিৎকারে রুহু পর্যন্ত কেঁপে উঠল লাবিবের। তীব্র ঠিক প্রথম দিনের মতোই কথা শেষ করে হৃদিকে আবর্জনার মতো ছুঁড়ে ফেললো গাড়িতে। হৃদির নিবু নিবু চোখে দেখলো তীব্রকে। আজ আর ভয় পেল না, তবে কষ্ট হলো। বুকের ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা টের পেল। এরপর এরপর সব অন্ধকার আসলো ধরণী জুড়ে। মির্জা বাড়িতে চলছে তুমুল ঝগড়া। আমানা বেগম ফুঁসে ফুঁসে উঠছেন। রূপেশ মির্জার সাথে তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। সে কিছুতেই হৃদিকে এ বাড়িতে থাকতে দেবে না। রূপেশ মির্জাও হৃদিকে নষ্টা মেয়ে বলে আখ্যায়িত করছে। হৃদি এত কথা শুনেও নীরব হয়ে তার ঘরে আছে। লাবিব যতক্ষণ ছিল কেউ টু শব্দ পর্যন্ত করেনি। কিন্তু লাবিব আর গার্ড যেতেই আমেনা আর রূপেশের তিক্ত কথা শুরু হয়েছে। যা নয় তাই বলছে, এই নষ্টা মেয়েকে আমি কিন্তু ঘরে রাখবো না বলে দিলাম। বড়লোক পোলা আইসা তুলে নিয়ে ভোগ কইরা রেখে গেছে। রাখবে না আবার? কি আছে ওই কালোকুটির মধ্যে? অমন পোলা কি দেখে কালোকুটিরে রাখবে? তুমি ওকে বলো আমার বাড়ি থেকে চইলা যেতে। আমার মাইয়া এখন অবিবাহিত, সেইটা মনে রাখা লাগবো। আমেনার শুদ্ধ অশুদ্ধ কথায় বিরক্ত হয়ে তাকাল রূপেশ মির্জা।
তার চেহারায় চিন্তার ছাপ। এত ঘ্যান ঘ্যান করো কেন? থামো। আমিনা তেল বেগুনে জ্বলে উঠে বলল, আমি বললে তো তোমার ঘ্যান ঘ্যানই লাগবো। আজ আমি বলে দিচ্ছি, ওই মেয়ে বাড়ি থেকে না বের হলে আমি জান দিয়ে দেব। জান দিব তো বসে আছো কেন? দিয়ে দাও, আমার নাতনিরা শান্তি পায়। লতিফা বেগমের কথায় আমিনা চওড়া গলায় বলল, আমি মরলে তো আপনাদের শান্তি। বলেই ফ্যাসফ্যাস করে কেঁদে উঠল। লতিফা আমিনার কথা তোয়াক্কা না করে এগিয়ে গেল হৃদের রুমের দিকে। মোলায়েম কণ্ঠে বলল, রিদু, দরজা খোল। রিদু, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব, বেরিয়ে আয়। আজ আর তোকে নিয়ে যেতে বাধা দেবে না, চলে আয়। দাদির কথা শোন। রিদু, রিদু দিদি ভাই, শোন আমার কথা। আমার কথা শোন রে। আয় রে রিদু, এই নরক থেকে বের হয়ে আয়। অনেকবার ডাকার কয়েক মিনিট পর হুট করে ঘরের দরজা খুলে বের হলো রিদি। রিদিকে দেখেই লতিফা বেগম নাতিকে জড়িয়ে ধরল। রিদি এক হাতে বড় একটা ব্যাগ, চোখ মুখ একদম শান্ত কঠিন। লতিফা বেগম দেরি না করে রিদির হাত ধরে টেনে নিয়ে দরজার দিকে যায়। এত বড় একটা ব্যাগ দেখে আমিনা চেঁচিয়ে উঠল, এই, তোমার মেয়ে আমার ঘর থেকে কি চুরি করছে দেখো। এত বড় ব্যাগ, দেখি দেখি কি কি চুরি করেছিস। কথাটা বলেই আমিনা ব্যাগে হাত দিতেই রিদি খুব শান্তভাবে বলল, এতে কিছু নেই তোমাদের, শুধু আমার মায়ের জিনিস আছে। রিদির শক্ত মুখের কথা শুনে আমিনা কিছুটা অবাক হলো। তবে লতিফা বেগম যাওয়ার আগে তাচ্ছিল্য এসে রূপেশ মির্জার উদ্দেশ্যে বলল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যার জন্য তোর মতো জানোয়ার ছাড়ছিল, সে তোর বাড়ি থেকে বিদায় হচ্ছে। লতিফা বেগম রিদির হাত শক্ত করে ধরে বের হয়ে আসলো। রিদি রোবটের মতো লতিফা বেগমের সাথে পা মেলালো। লতিফা বেগম রিদিকে নিয়ে বের হতেই সামনে এসে দাঁড়ালো এক পুরুষ অভয়। রিদি নির্বাকার ভঙ্গিতে তাকালো মানুষটার দিকে। তুই ঠিক আছিস রিদু? রিদি কিছু বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ালো। রায়ান, ছোট একটা নিঃশ্বাস ফেলে রিদির ব্যাগ নিয়ে বের হয়ে এলো। রায়ান রিদির বড় চাচার ছেলে। নিজের বোনের মধ্যে ভালোবাসে রায়ান রিদিকে। অনেকবার রিদিকে এই নরক থেকে নিয়ে যেতে চেলেও পারেনি। রিদি তার মায়ের স্মৃতি ছেড়ে আসতে চায়নি, আর না আমিনা তাকে আসতে দিয়েছে। বিনা বেতনে কাজের মেয়ে যে পেয়েছিল। আমাদের কথা শুনে আগে আসলে তোকে এই দিন দেখতে হতো না রিদু। লতিফা রিদির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। বাসায় আসতেই দেখে বড় চাচা বারান্দায় হাঁটাহাঁটি করছে। বিশাল বড় বাড়িটি একদম গ্রামের বাড়ির মতোই সুন্দর। পাকা বিশাল দোতলা বাড়িটি তার দাদার। এখানেই নাকি সবার জন্ম। তবে বাড়িতে গুটি কয়েক কাজের লোক, বড় চাচা, চাচি আর দাদি ছাড়া তেমন কেউ থাকে না। ছোট চাচা শহরে থাকে, আর তার বাপ, সে নিজের মতো আলিশান বাড়ি তৈরি করে তো করেছে, তবে সামান্য ব্যবসায়ী হয়ে এত কিছু কিভাবে সম্ভব? এটা নিয়েও অনেক কানাঘুষা শুনতে হয়। রিদিকে দেখে ছুটে এলেন তিনি। রূপেশ তোর গায়ে হাত তুলেছে? কি করেছে বল? রিদি মৃদু গলায় বলল, কিছু করেনি। এমন একটা শয়তান হয়েছে দিন দিন। যাকগে, তুই আয় ভেতরে, একটু পরে ফজরের আজান দিবে, নামাজ পড়ে রেস্ট কর। রিদি মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। এখানে সবার থাকার জন্য আলাদা আলাদা ঘর আছে। রিদি চলে গেল দিয়ার শয়নকক্ষে। আগে দিয়া আর রূপেশ এই রুমই থাকতো। বলতে রূপেশ বেশি সময় বাইরেই কাটাতো। তবে রিদির জন্মের পর কখনো এখানে থাকা হয়নি বলতে রূপেশ কখনো তাদেরকে এই বাড়িতে থাকতে দেয়নি। রিদি ধীর পায়ে ঢুকলো রুমে। রুমের দিকে একবার নজর বুলিয়ে নিজেদের ধপ করে বসে পড়ল। নিজেকে আর সামলাতে না পেরে ডুকরে কেঁদে উঠল। চিৎকার করে কাঁদতে গিয়েও মুখ চেপে ধরল। কেন এত কষ্ট হচ্ছে আমার? যখন আমাকে বের করে অমন ঘৃণার দৃষ্টিতে দেখলো, আমার হৃদয় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। কেন? আমি কি করেছি? ওই মানুষটার থেকে দূর হতেই এত শূন্যতা সৃষ্টি হলো কেন? কেন মনে হচ্ছে আমি ওই রাক্ষস মানুষটা ছাড়া দম আটকে মারা যাব? কেন? দাদি কেন আমাকে ওই বাড়ি থেকে চলে যেতে বলতে চাইলো? কিসের রাগ আমার উপরে? কেন সবাই রূপাপুর করা কাজে আমাকে দায়ী করছে? আমি তো নিজের কানে শুনলাম তীব্র চৌধুরী আমাকে ভালোবাসে না, বাসে না ভালো। তবে আমার মতো মেয়েকে শুধু আর ভাবতে পারল না রিদি। ডুকরে উঠল আবার। মনে পড়ল জ্ঞান ফিরে পাওয়ার ঘটনা। জ্ঞান ফিরে পাওয়ার পর রূপের জন্য চিন্তা হচ্ছিল, তাই কোনো কিছু না ভেবেই রূপের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রুমে ঢুকে তীরা চৌধুরী আর রাইফা চৌধুরী। রাইফা রিদির দিকে তেড়ে এসে বলে, তুই আজকেই এ বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর যা লাগবে, যত টাকা লাগবে তুই সব পাবি। এই নে, এখানে 10 লাখ টাকা আছে, আর এই নে চেক, তোর ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিস। বলে রিদির দিকে টাকার বান্ডেল ছুঁড়ে মারে। রিদি হকচকিয়ে তাকিয়ে রইল রাইফার দিকে। একবার তাকাও তো একবার রাইফার দিকে তাকালো। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমি জানতাম না রূপাবু এমন কিছু করবে। তুই কি? হ্যাঁ, তুই কি? আমার মেয়ে তোকে বোনের মতো ভালোবাসলো, আর তুই তার বদলে তার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিচ্ছিস? ছি, লজ্জা করে না তোর?
করবে কিভাবে? মায়ের মতোই তো হয়েছিস, স্বার্থপর। এই মেয়ে, তুই যদি মনে করো তীব্র তোর প্রতি দুর্বল বা তোকে ভালোবাসে, তবে ভুল ভাবছো। তীব্র আমার সন্তান, আমি ওর মা। আমি তোমাকে বলছি, তীব্র কখনো তোমাকে ভালোবাসবে না। হয়তো আমার শরীর ওকে টানছে, তাছাড়া আর কিছুই না। পুরুষ মানুষ, বাড়িতে বউ নামক যদি আকর্ষণীয় শরীর থাকে, তবে তুমি নিশ্চয়ই বুঝছো আমি কি বলেছি। দিদি তীরা বেগমের কথায় একমত হতে পারলো না, মন সায় দিল না তার তীরা বেগমের কথায়। ভালো হয়তো বাসে না, কিন্তু সম্মানটুকুও তীব্র তাকে করে না। করে, অবশ্যই করে। না হলে ওই বউটাকে এমন অনুভূতি কেন হয় যেন ডাক্তার শুধু আমার জন্যে বরাদ্দ। শোনো মেয়ে, রূপের সাথে কারো তুলনা হয় না। রূপ একটা হুড়পড়ি। তাছাড়া সামনে বিরিয়ানি রেখে কেউ পান্তা ভাত খেতে যায় না। আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও। যা লাগবে, যত লাগবে পাবে, শুধু তীব্র জীবন থেকে চলে যাও। কাকে বোঝাচ্ছেন ভাবি? ও মায়ের মতোই স্বার্থপর। রাইফা বলল। হৃদির চোখ ছলছল করছে, আর সহ্য করতে না পেরে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য দাদির ঘর। দাদির কাছে গেলে দাদি নিশ্চয়ই তাকে ভুল বুঝবে না। দাদি তো সব জানে। হৃদির নাজমা চৌধুরীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঢুকতে গিয়ে থেমে গেল। ভেতর থেকে দাদির কথার আওয়াজ আসছে। তুমি কি বলতে চাইছো আরফিন? আমি বলতে চাইছি আম্মা, আপনি তীব্রর সাথে হৃদিতার বিয়ে দিয়ে ঠিক করেননি। আপনি জানতেন আম্মা, রূপ তীব্রকে কতটা ভালোবাসে। আমি তোমাকে আগেও বলেছি, তিশার ইচ্ছে ছিল। ও কাম অন, সেই কোন সময়ের কথা বলছেন আপনি? তিশা তীব্রর কাছে কি তুমি জানো আরফিন? হ্যাঁ জানি আমি, কিন্তু তীব্র কখনো ওই মেয়েকে নিয়ে সংসার করবে না। দুদিন পর ওকে আর ভালো লাগবে না, ছুঁড়ে ফেলবে। তীব্র সম্পর্কে এই ধারণা তোমার? আমি যা দেখছি তাই বলেছি আম্মা। ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করে দিন। দিয়ার মেয়েকে আমি বের করে দিব? তুমি এ কথা বলছো আরফিন? হ্যাঁ আমি বলছি, যা ছিল সব অতীত। এখন আমার মেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমার মনে হয় তীব্রকে যেতে দিবে? দুদিন পর বের করে দিবে। এর চাইতে ভালো নাকি সম্মানটুকু তার সাথে থাক। আর যদি ওই মেয়ে এ বাড়িতে থাকে, তবে আমি এই বাড়িতে থাকবো না আম্মা। আরফিন, আমাকে মাফ করবেন আম্মা। ঠিক আছে, আমি বলবো ওকে বের হয়ে যেতে, বলবো চলে যেতে। খুশি এবার তুমি? মা মরা মেয়েটার সাথে সবাই খারাপ আচরণ করবে, তাই তো স্বাভাবিক। কিছু বলল না। হৃদির প্রতি সে যথেষ্ট কেয়ারফুল হলেও রূপ যে তার প্রাণ। হৃদি আর দাঁড়ালো না, শক্তিহীন পায়ে শুধু হাঁটতে লাগলো। বুকের ভিতর কেমন যেন করছে, মনে হচ্ছে সব যেন শেষ হতে চলেছে। ভাবনা যেন মুহূর্তেই সত্যি প্রমাণ হলো। শেষ হওয়ার কথা ভাবতে না ভাবতেই রূপ আর তীব্রর কথা শুনে হৃদি আর পারল না সহ্য করতে। তীব্র আর রূপের পুরো কথাই শুনেছে হৃদি। তার কিশোরী নরম মন ভুলবশত ভেবেই বসলো তীব্র তাকে ভোগ করতে চায়। তাই তো তখন ভোগের কথা বলেছিল, নিজের সম্মান নিয়ে চলে আসতে চেয়েছিল। কিন্তু ভোগ বলার পর তীব্রর আচরণ তাকে শারীরিকভাবে না, নির্মমভাবে আঘাত করেছে। সে তো ভেবেছিল এখন সে ভালো থাকবে। তবে কিসের এত অস্থিরতা, কিসের এই শূন্যতা? কেন এত জ্বলছে ভেতরে? মনে হচ্ছে ভেতরটা পুড়ে যাচ্ছে। হৃদের কাছে এই অনুভূতিটাই নতুন। হয়তো জানে না ভালোবাসা ম্যাজিকের মতো। ভালোবাসা ঔপন্যাসিক হলেও সত্যি যে ভালোবাসা রয়ে সয়ে হয় না, হুট করেই হয়। হৃদের মনে তীব্র নাম গাঁথা হলেও অবুঝ শব্দ তো সে এখনো বুঝতে পারেনি সে অনুভূতির নাম কি। কিন্তু ভুলটা ঠিক বুঝেছে। এই ভুল দুজনকে কোন দিকে নিয়ে যাবে? দূরত্ব কমাবে না বাড়াবে? নাকি শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে সব?